প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমেরিকার ষড়যন্ত্রে গদি হারিয়েছিলেন ইমরান, বিস্ফোরক তথ্যে তোলপাড় পাকিস্তান। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার এক নতুন মোড় নিল। মার্কিন তদন্তমূলক খবরের ওয়েবসাইট ড্রপ সাইটের ফাঁস হওয়া একটি গোপন নথি বা সাইফার থেকে জানা গেছে 2022 সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পতনের নেপথ্যে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল। রুশ ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান এবং আফগানিস্তান ইস্যুতে আমেরিকার সঙ্গে দ্বিমত পোষণের কারণেই ইমরানকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় চক্রান্ত করা হয়েছিল। ফাঁস হওয়া নথি অনুযায়ী 2022 সালের মার্চ মাসে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু এবং ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, পাকিস্তান যদি ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পারে তবেই আমেরিকার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা দূর হবে এবং ওয়াশিংটন সবকিছু ক্ষমা করে দেবে। এই বৈঠকের মাত্র কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সংসদে নাটকীয়ভাবে অনাস্থা প্রস্তাব এনে ইমরান খানকে গদিচ্যুত করা হয়, যা এই ষড়যন্ত্র তত্ত্বকে আরো জোরালো করেছে। ইমরান খানের স্বাধীন বিদেশ নীতি তার জন্য কাল হয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আফগানিস্তানে তালিবান বিরোধী অভিযানের জন্য পাকিস্তানের মাটি ও সেনাঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার অনমনীয় সিদ্ধান্ত ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছিল। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইমরান সরকারের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টাও আমেরিকা ভালোভাবে নেয়নি। অন্যদিকে রিপোর্টে দাবি করা হয়েছে যে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার অনেক আগে থেকেই পাকিস্তানের সামরিক বাহিনী গোপনে আমেরিকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। ইমরান সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হলে পাক সেনাবাহিনী আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বহুগুণ বাড়িয়ে দেয়, যার অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধে গোপনে গোলাবারুদ সরবরাহ করেছিল ইসলামাবাদ। ইমরান খান বরাবরই দাবি করে আসছিলেন যে পাকিস্তানের দুটি প্রধান রাজনৈতিক দল এবং বিদেশি শক্তির মদতেই তার সরকারের পতন ঘটানো হয়েছে। আর নতুন এই তথ্য প্রকাশের পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিদায় নিচ্ছে দুয়ারে রেশন, ইঙ্গিত দিয়ে বড় বার্তা নতুন খাদ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্য পরিচালনার ক্ষেত্রে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার। এবার পূর্বতন তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প দুয়ারে রেশন বন্ধ হওয়া নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সাম্প্রতিক একটি মন্তব্য এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে, যা রাজ্যের রেশন বন্টন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাহকদের সুবিধার্থে পাড়ায় পাড়ায় রেশন পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন। তবে শুরু থেকেই এই ব্যবস্থার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন রেশন ডিলারদের একাংশ। পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করে স্পষ্ট জানিয়েছে যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল গম এভাবে বন্টন করা যাবে না। তাছাড়া দেশ জুড়ে চালু থাকা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতির সঙ্গেও এই ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। রাজ্য সরকার পরিবর্তনের ফলে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে রাজ্যের অবস্থানও বদলে গেছে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন আইনে অনুমোদন থাকলে তবেই এই প্রকল্প চালু থাকবে, নতুবা এটি বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে আইনি জটিলতা, কেন্দ্রীয় আপত্তি এবং বিপুল আর্থিক ব্যয়ের কারণে নতুন সরকার এই প্রকল্প বন্ধ করার পথেই হাঁটতে পারে। এর ফলে গ্রাহকদের পুনরায় আগের মতো নির্দিষ্ট রেশন দোকানে গিয়েই খাদ্যশস্য সংগ্রহ করতে হতে পারে। নন্দীগ্রামের শুভেন্দুকে হারাতে 100 কোটি বাজেট ধরেছিল টিএমসি, বিস্ফোরক দাবি কবিরের দলের নেতার। শুভেন্দু অধিকারীকে হারাতে তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার গোপন বাজেট খামি করে টাকা বিলিয়ে এবং সেই টাকার উৎস পাকিস্তান বাংলাদেশ যোগ। বিস্ফোরক দাবি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা রাজ্য মুখপাত্র শাহিদুল হকের। বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন দলের এই প্রার্থী সরাসরি নিশানায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী সংস্থা আইপ্যাক। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শাহিদুল হকের দাবি, নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে যে কোনো মূল্যে পরাজিত করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জলের মতো টাকা উড়িয়েছে। শাহিদুলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক যৌথভাবে শুভেন্দুকে হারানোর জন্য 100 কোটি টাকার একটি বিশাল বাজেট তৈরি করেছিল। তার আরো অভিযোগ, ভোটের আগে নন্দীগ্রামের ঘরে ঘরে আইপ্যাকের মদতে এবং তৃণমূল নেতাদের মাধ্যমে প্রতিটি পরিবারকে খামে ভরে নগদ টাকা বিলি করা হয়েছিল।
টাকা বিলি করা হলেও নন্দীগ্রামের সচেতন মানুষ তৃণমূলের সেই ফাঁদে পা দেননি বলেও দাবি করেছেন শাহিদুল। তার কথায়, নন্দীগ্রামের সাধারণ মানুষ তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনের কাছ থেকে খাম ভর্তি টাকা ঠিকই নিয়েছেন, কিন্তু বুথে গিয়ে ভোটটা দিয়েছেন বিজেপিকেই। টাকা নিয়ে পকেটস্থ করলেও পবিত্র করকে ভোট না দিয়ে রাজ্যে একটা সুস্থ সরকার গঠনের লক্ষ্যে তারা শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছেন। নন্দীগ্রামের এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি স্যালুট জানাই। শাহিদুল হকের আরো অভিযোগ, এই নির্বাচনী তহবিলের উৎস নিয়ে তার দাবি, এই বিপুল পরিমাণ টাকা কোনো বৈধ উপায়ে আসেনি। শাহিদুল হকের স্পষ্ট অভিযোগ, নন্দীগ্রামে ছড়ানো এই 100 কোটি টাকা এসেছে বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন বিদেশ থেকে। হাওয়ালা বা অন্য কোনো বেআইনি রুটে এই বিপুল বিদেশি টাকা এ রাজ্যের নির্বাচনে ব্যবহার করা হয়েছে। এই বিদেশি টাকার এন্ট্রি ও বিলির নেপথ্যে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, এমনটাই দাবি করে তিনি বলেন, দেশবিরোধী এই আর্থিক চক্রান্তের জন্য অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই দিয়ে এই টাকার উৎসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে বড় পদক্ষেপ, গ্রেপ্তার 21। আসানসোলের রেলপার এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা ও তাণ্ডবের ঘটনায় বড়সড় পদক্ষেপ করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে শুধু রেলপার এলাকার বাসিন্দারাই নন, পুরনো স্টেশন ও রাঙ্গনিয়াপাড়া এলাকার কয়েকজন রয়েছেন। শুক্রবার রাতে জাহাঙ্গীর মহল্লার পুলিশ ফাঁড়িতে মাইক সংক্রান্ত নিয়মকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, উন্মত্ত জনতা পুলিশ ফাঁড়িতে আচমকায় হামলা চালায়। পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে চালানো হয় দেদার ভাঙচুর। পুলিশ ফাঁড়ির আশেপাশে থাকা যানবাহন সহ সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। স্থানীয় কাউন্সিলররাও ঘটনাস্থলে পৌঁছে জনগণকে শান্ত থাকার আবেদন জানায়। পরিস্থিতির যাতে আর অবনতি না হয় সেজন্য এলাকায় টহলদারি বাড়ানো হয় পুলিশের তরফে। পরের দিন ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানান, দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে। এদিকে ঘটনার পর থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। টানা অভিযান চালিয়ে বহুজনকে আটক করা হয়, তাদের মধ্যেই 21 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে এবং হামলায় জড়িত আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 1 জুন থেকে মিলছে যুবশক্তি প্রকল্পে 3000 টাকা। বেকার ভাতা পেতে করতে হবে নতুন আবেদন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 3000 টাকা করে বেকার ভাতা পাবেন। তবে এই আর্থিক সুবিধা পেতে গেলে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে যুবশ্রী ও যুব সাথীর মতো বেকার ভাতা চালু ছিল। এর পাশাপাশি গত ফেব্রুয়ারিতেও বেকার ভাতার পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুবশক্তি প্রকল্প আনতে চলেছে বর্তমান সরকার। প্রশাসনিক সূত্রে খবর, পূর্বের তালিকায় নাম থাকলেও এই 3000 টাকার ভাতা পেতে গেলে চাকরি প্রার্থীদের নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আগের আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন না। কলকাতায় অবৈধ পার্কিং এ কড়া পদক্ষেপ, এবার নিয়ম ভাঙলেই 500 টাকা জরিমানা। কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে শহরের যানজট ও বিশৃঙ্খলা কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো বেআইনি পার্কিং নিয়ন্ত্রণের উদ্যোগ। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমোদিত জায়গার বাইরে কোনোভাবেই গাড়ি পার্কিং করা যাবে না। নিয়ম ভাঙলে দিতে হতে পারে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি রাখা যাবে না। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার শহরের 27টি ট্রাফিক গার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে লালবাজার। মূল লক্ষ্য রাস্তার ধারে বেআইনিভাবে দাঁড় করানো গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অনিয়ন্ত্রিত পার্কিং এর কারণে তীব্র যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই এবার কড়া অবস্থান নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী অনুমোদিত পার্কিং এলাকাগুলোতে এবার থেকে ওয়ান লাইন পার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। কোথায় কতগুলি গাড়ি রাখা যাবে তা স্পষ্টভাবে ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকবে। সেই বোর্ডে পার্কিং ফিও লেখা থাকবে বলে জানা গেছে। এছাড়াও পার্কিং কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, এতে পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং বেআইনিভাবে টাকা তোলার প্রবণতাও কমবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং বন্ধ করতে অবিলম্বে নোটিশ জারি করা হচ্ছে। যেখানে পার্কিং করার অনুমতি নেই সেখানে কোনো গাড়ি রাখা যাবে না। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে। পার্টি অফিসে থরে থরে সাজানো আধার কার্ড, বিধাননগরে তীব্র চাঞ্চল্য। বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই খাস কলকাতা সংলগ্ন বিধাননগরে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। ওই বন্ধ পার্টি অফিসটি পুনরায় খোলার পর সেখান থেকে প্রায় 50টিরও বেশি আধার কার্ড উদ্ধার করা হয়। এই খবর জানাজানি হতে এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কিংবা ভয় দেখিয়ে তাদের কাছ থেকে এই অতি গুরুত্বপূর্ণ গোপনীয় পরিচয়পত্রগুলি কার্যত জোর করে নিয়ে নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আর ফেরত দেওয়া হয়নি। এমনকি এলাকার মানুষের জমি জায়গা ভয় দেখিয়ে কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কেন সাধারণ মানুষের এতগুলি আধার কার্ড মজুত রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি, ভোট বা নথি সংক্রান্ত কারচুপি রয়েছে কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়েছে।